স্ক্রিন দেখা গেলে একটু বলো। আচ্ছা, আমরা সবাই মনে হয় ক্লাসে চার দিন পর্যন্ত আমরা ক্লাসে এটা পর্যন্ত পড়াইছিলাম যে টিএন অ্যাকশন পড়িয়েছি, কিভাবে টিএনএ তৈরি করতে হয় বা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। দেখো আজকে আমরা দেখবো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এইটা নিয়ে মনে হয় অনেকে পড়েছো বা যারা অ্যাপারেন্ট থাকতে করতে পারছেন তারা। দেখো প্রথম কি বুঝছি আমরা, এটা মেইনলি বুঝাবে যে আমরা যখন সব ম্যাটেরিয়াল সোর্স করার পরে ফাইনালি যখন গার্মেন্টস এর স্কোপে আসবো, এটা হচ্ছে এই পিপিসির কাজ। যে ফাইনালি কিভাবে প্রোডাকশন হবে, কবে কাটিং হবে, কবে প্রোডাকশন যাবে, ফাইনালি কি কি রিকোয়ারমেন্ট থাকবে, এগুলো নিয়ে পিপিসি। এখন যখন আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, আমাদের ক্ষেত্রে গার্মেন্টসটা হচ্ছে এই অ্যাপারেলটা হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট প্রোডাকশন। আবার মনে করো তোমার কোনো সাপ্লাই যারা তোমার ড্রিমস বানায়, তাদেরও কিন্তু একটা পিপিসি কাজ করে। তারাও কিন্তু তিনটা সাইকেলের মধ্যে তারাও কাজ করে। দেখো what PPC is the coordination of series of functions according to the plan which will economically utilize the plant facilities and regulate the orderly movement of goods through the entire management cycle from procurement of all material to shipping of final goods। তার মানে আমার র মেটেরিয়াল পারচেস থেকে শুরু করে একদম ফাইনাল শিপমেন্ট পর্যন্ত আমি কিভাবে আমার প্ল্যানটাকে ইউটিলাইজ করব। ইকোনমিক্যাল কেন বলা হচ্ছে যে কতটা কস্ট বেনিফিটলি আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো। সে আমরা যখন আমরা আগেই একটা অ্যাসাম্পশন করতে হবে যে এই ধরনের প্রোডাক্টের জন্য আমাকে এতগুলো লাইন, এই এই ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি এবং পার ডে কতগুলো প্রোডাকশন হবে, সেই বেস করে আমাদের হাতে কয়দিন সময় আছে বা লিড টাইম কত আছে, এগুলো ক্যালকুলেট করে আমাকে বের করতে হবে যে কয়টা লাইন প্ল্যান করলে এই অর্ডারটা স্মুথলি, কোনো ওভার টাইম ছাড়া, আবার বলি কোনো ওভার টাইম ছাড়া রেগুলার টাইমিং এ প্রোডাক্টটা শিপমেন্ট করা পসিবল। বুঝতে পারছি। এখন এটাতে আমি কেন বললাম যে ইকোনমিক্যালি, যে আমাকে যদি আমি একটা লাইন বেশি ধরতে যাই আমার বেশি খরচ বেড়ে যাবে। আমাকে যতটুকু সময় খরচটা কমাইতে হবে, মানে আমার কস্টটা কমিয়ে আনতে হবে। দেখো আমরা যে কস্টিং করি মার্চেন্ডাইজিং করার সময়, সেখানে আমরা যে প্রাইসিং বা কস্টিং যাই বলি আমরা, এটা কিন্তু ম্যাটেরিয়াল আমার কোনো হাত, আমি যেগুলো ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসবো অন্য কারোর কাছ থেকে বা পারচেস করব, সেগুলো কিন্তু আমার কোনো প্রফিট নাই বা আমার কোনো দাম কমানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমি যখন আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন করি, যেটা সিএম যেটা বলা হয়, যে কাটিং ফিনিশ সুইং, এইখানে যদি আমি কোনো কস্ট মিনিমাইজ করতে পারি, তাহলে প্রফিটটা আমার আরো আগের থেকে আরো ভালো টিকবে। তো আমাকে দেখতে হবে কত ইকোনমিক্যালি আমরা আমাদের অপারেটর গুলাকে, মেশিন গুলাকে ইউজ করতে পারি। তা আমি শুধু লাইন প্ল্যান না, এখানে ওয়ার্কার প্ল্যান করতে হয় যে আমি কোন ধরনের ওয়ার্কার এখানে অ্যাসাইন করবো, মানে কোন অপারেটর এখানে কাজ করবে, তাদের কাজের স্পিড কেমন থাকবে, তাদের এসএমবি কত থাকবে, তারা কতগুলো প্রোডাক্ট পার ডে করতে পারবে। এই যে আমরা যখন বলি যে পার ডে প্রোডাকশন সে 100 পিস, এটা কি একজনে করে? তা তো না। এটা পুরো লাইনে সবাই মিলে কাজটাকে 100 পিস করবে। সো ওই লাইনের ক্যাপাসিটি পারফরমেন্স আমাকে অ্যাসাইন করতে হবে কতটা ইকোনমিক হতে পারে। দেখো পিপিসি হ্যাজ থ্রি ফেজ, প্রি প্ল্যানিং, প্ল্যানিং এন্ড কন্ট্রোল ফেজ। মানে ঠিক এক্সিকিউশনের আগে কিছু প্রি প্ল্যানিং হয়, এক্সিকিউশন ফেজ, এবং এক্সিকিউশনের পরে কিছু মানে করার সময় কিছু কন্ট্রোল ফেজ থাকে। দেখো প্রি প্ল্যানিং কি কি আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে কি স্যাম্পলিং যেটা বললাম আমরা, স্যাম্পলিং হচ্ছে প্রি প্ল্যানিং ফেজ। আমি প্রোডাকশন যাব, তার আগে প্রপার স্যাম্পলিং গুলোকে আমি পাস করে আসছি, মানে বাইরের কাছ থেকে প্রপার স্যাম্পলিং গুলো। এইটা আমাদের পিপিসি পড়াচ্ছি, এটা কিন্তু শুধু গার্মেন্ট। আচ্ছা, সরি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। শুনতে পাচ্ছ এখন? জি হ্যালো। স্যার। আচ্ছা,
আহ তাহলে ওখানে পিপিসি থ্রি ফেজ যেটা বলতেছিলাম, যেখানে প্রোডাক্ট মানে স্যাম্পল আর সেলস ফোরকাস্টিং। এখন আমরা যখন অ্যাপারেল শিপমেন্ট করি আমাদের তো সেলস ফোরকাস্ট করতে হয় না, মানে সেলস নিয়ে কোয়ান্টিটি নিয়ে আমাদের হেডেক না। এটা আমাদের বায়ার সাইডে ফরেন রিটেলার তারাই এটা করে ফেলে। বাট নর্মালি আগেই সেলস ফোকাস করতে হয় যে কতটা প্রোডাকশন করবো এবং কোন প্রোডাক্টের কত কুচ করে আমার ডিমান্ড থাকবে। এবার ফ্যাক্টরি প্ল্যান্ট লেআউট, যে আমরা কোন ফ্যাক্টরিতে প্রোডাক্ট করবো, ফ্যাক্টরিতে প্রপারলি লেআউটটা দেখে নাও, আমরা যেখানে প্রোডাক্টটা বানাবো এনাফ স্পেস বা এনাফ ক্যাপাসিটি আমার আছে কিনা। ফাইনাল ওয়ান, ইকুইপমেন্ট সিলেকশন পলিসি। যে মেশিন গুলো আমরা ইউজ করব, আমরা কোনটা মেশিন ইউজ করব, আমরা অটোমেশনে করবো নাকি ম্যানুয়ালে করবো, নাকি সেমি সেমি অটোমেটিক, কিছু ম্যানুয়াল কিছু অটোমেটিক মেশিন, প্রসেসটা কি থাকবে আমাদের ইকুইপমেন্টের মধ্যে। আমাদের কিছু পলিসি থাকে যে আমরা এখানে এটা টপ প্রায়োরিটি প্রোডাক্ট, টপ প্রায়োরিটি বাই, এর জন্য আমরা ভালো মেশিন গুলোকে অ্যাসাইন করবো। সো আমাকে এগুলো আগে প্ল্যানিং করে ফেলতে হবে। যেমন প্ল্যানিং ফেজে কি আসে, প্ল্যানিং ফর 4 M's। 4 M মানে কি জানি? 4 M মানে কি বোঝায়? 4টা M: ম্যান, ম্যাটেরিয়াল, মেথড, মেশিন। কি বললাম? বড় দেখে একজন। মেন মানে কি ম্যান পাওয়ার। এরপরে ম্যাটেরিয়াল, কি কি উপকরণ ইউজ করতেছি, র মেটেরিয়াল গুলা। তারপরে কি মেথড, কোন মেথডে স্টেজ করবো, কোন মেথডে আমি প্রোডাকশন করব। ফাইনালি কি মেশিন, মেশিন গুলোকে আমি এখানে ইউজ করবো। চারটাকে আগে প্ল্যানিং করা। দেন এস্টিমেটিং, এটাকে বলা হয় একটা এজাম্পশন করে নেওয়া যে কত দিনে কত রেটে প্রোডাক্ট করলে, মানে পার ডে কতগুলো প্রোডাক্ট করবো বা টার্গেট ঠিক করা, তাতে আমার প্রপারলি কবে আমি দিস প্রোডাক্টটা শিপমেন্ট করতে পারবো। স্কেজুলিংটা একদম প্রপারলি কাটিং থেকে শুরু করে পুরো শিপমেন্ট পর্যন্ত পুরো টাইমটাকে আমাকে ওই টিএন এর মতো একটা স্কেজুল করে ফেলতে হবে যে আমরা এই টাইমের মধ্যে থাকবো। কোনোভাবে আমরা একটা জায়গায় যে অ্যাসাইন করার টাইম, এটাকে আমরা পাস করব না। ফাইনালি দেখো ডিসপ্যাচিং। ফাইনাল প্রোডাক্ট তৈরি করার পরে এবার যখন শিপমেন্ট মানে ডিসপ্যাচ, মানে প্রোডাক্টটাকে আপনার কিউসি মানে কোয়ালিটি চেক হওয়ার পরে প্রপারলি বায়ারের কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়া, ফ্যাক্টরি থেকে ডিসপ্যাচ করা। এই হলো আমি 4টা কাজ। দেখো কন্ট্রোল, কন্ট্রোল বেস থাকবে। ফলো আপ, এখন যখন বলি আমাদের এস্টিমেট করা বা স্কেজুলিং প্ল্যানিং, এর মধ্যে প্রত্যেকটা প্রসেসকে প্রপারলি ফলো আপ করতে হয়। যে আসলে আমি যে টাইম ধরেছিলাম এই টাইমের মধ্যে হবে, এটাকে হচ্ছে কিনা, এটাকে আমাকে ইন বিটুইন মানে ওই কাজ চলাকালীন আমাকে ফলো আপে রাখতে হবে। দেন ইন্সপেক্টিং, কোয়ালিটি ইন্সপেকশন, যাতে কোনো কোয়ালিটি ইস্যু থাকে এটাকে আমাকে ওখানে সলভ করতে হবে। এটা সুইং এর কোনো ডিফেক্ট ফিনিশিং এ না আসে, আর ডিফেক্ট গার্মেন্টস গুলোকে আমাকে সুইং এ ক্লোজ করতে হবে, কোনোভাবে এটা ভালো কারোর সাথে মিশে না যায়। ওকে, প্রপারলি কোয়ালিটি ইনস্টল করা। ফাইনাল ওয়ান, ইভালুয়েটিং, মানে আমার কাজটাকে ইভালুয়েট করা, যে কতটুকু সাকসেসফুলি বা কতটুকু আমার টাইমের মধ্যে কাজটাকে শেষ করতে পারলাম। প্রায় দেখা যায় ফ্যাক্টরিতে ওভার টাইম করা হয়, তার মানে কি তারা রেগুলার টাইমে পারতেছে না, বিধায় তাদেরকে এক্সট্রা টাইমিং দিয়ে প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে। বাট এই ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরির অনেকটা ইকোনমিক্যালি লস হয়, কারণ প্রফিট না। ওভার টাইম মানে ওভার প্রোডাকশন না, কিন্তু কারণ একটা ওয়ার্কার যখন 8 ঘন্টা কাজ করে তারপর এক্সট্রা 2 ঘন্টা সে মোটামুটি একটু হয়তো স্পিড হাঁকা থাকে, এরপরে কিন্তু তারা স্পিডটা থাকে না। তাই আমরা তখন কি হচ্ছে, আমার কস্টিং যাচ্ছে কি ওই কস্টিং এর কম্পারিজনে এনাফ প্রোডাকশনটা হচ্ছে না। আর তারপরে কেন করতে হয়, ফাইনালি ওই শিপমেন্টটা করার জন্য প্রতিদিনই কিছু না কিছু ওভারটাইম করতে হয়। এবং সেক্ষেত্রে আমরা ওয়ার্কারকে আমাকে ডাবল পে করতে হয়, মানে রানিং যে ঘন্টা কাজ করে সেই ঘন্টা ডাবল পে করতে হয় ওভার টাইমে পার আওয়ারের জন্য। আচ্ছা, এবার দেখো ফাংশনস অফ পিপিসি। আমরা উপর থেকে সিকিউরিটি খেয়াল করো, জব ও টাস্ক স্কেজুলিং, মানে কাজগুলোকে আমার স্কেজুল করে ফেলা টিএন এর মতো। দেন এমআরপি, আমরা যেটা পড়িয়েছিলাম যে ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যানিং, মানে আমি কোন ম্যাটেরিয়াল পাবো, কোনটা করতে আসবো, ফলে এগুলোকে সোর্স করা। দেন লোডিং প্রোডাকশন, মানে প্রোডাকশনে ম্যাটেরিয়াল লোড করা। আমাদের যখন লোডিং বলা হয় না, যে আমাদের মেশিন লোডিং বা ম্যাটেরিয়াল লোডিং, এরকম লোডিং প্রোডাকশন। প্রসেস সিলেকশন এন্ড প্ল্যানিং, প্রপারলি কোন প্রসেস আমরা করব, আমরা কি ডাইং এ আমরা কি ডি ওয়াটারিং মেশিনে করব নাকি আমরা স্কুইজারে করব, আমরা কি স্ট্যান্ডার্ড ইউজ করব নাকি কম্প্যাক্টর ইউজ করব, এটাকে আমরা সিলেকশন করে নিতে হবে। ফ্যাসিলিটি লোকেশন, যে কোন পজিশনে আমার কোন পোর্শনে ফ্যাক্টরিতে এই কাজটা হবে, মানে কোন মেশিনে হবে। আমার তো অনেকগুলো মেশিন লেআউট করা আছে, তার মধ্যে বেসিক্যালি আমি মেইনলি কোন মেশিনে টার্গেট করা বা কোন লোকেশনে আমরা এটাকে করব প্রোডাকশনটা। এস্টিমেটিং কোয়ান্টিটি এন্ড কস্ট অফ প্রোডাকশন, আমাকে চিন্তা করতে হবে যে আমি কতগুলো কোয়ান্টিটি প্রোডাক্ট বানাচ্ছি এবং তার খরচ কত লাগবে। দেন ক্যাপাসিটি প্ল্যানিং, যে আমরা কোন মেশিনে কতটা ক্যাপাসিটি আছে বা কোন মেশিন ফাঁকা আছে কিনা, কোন মেশিনের সামনে ফাঁকা হবে, তার কোন কাজ দরকার হবে, প্রপারলি প্ল্যান থাকবো। ফাইনালি লাইন প্ল্যানিং, ফলো আপ, এক্সিকিউশন। এখন দেখো ফলো আপ প্ল্যানিং সব জায়গায় ল্যাঙ্গুয়েজটা আছে। ফলো আপ মানে শুধুমাত্র কিন্তু মানে একটা ওভারভিউ বা বার্সাই না যে দেখে দিলাম, এটা কি ব্রেকডাউন করে করে প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা যখন প্রোডাক্ট কোনো মেশিনে যাচ্ছে, মেশিন থেকে বের হচ্ছে, যেমন কোয়ালিটি চেক করতে হয়, সিমিলারলি প্রোডাক্ট পারফরমেন্স চেক করতে হয় আসলে এই প্রোডাকশনটা আমরা অন টাইম উইথ উইথ কারেক্ট কোয়ালিটি করতে পারলাম কিনা। তো গার্মেন্টস অ্যানালাইসিস অফ প্রোডাকশন কন্ট্রোল, মানে একটা প্রপার কমপ্লিট গার্মেন্টস কে আমার কি অ্যানালাইজ করতে হবে প্ল্যানিং করার জন্য।
নাম্বার ওয়ান, গার্মেন্টস অবজারভেশন। একটা আমাকে একটা ওভারভিউ করতে হবে যে এটা কি ধরনের গার্মেন্টস, এটা কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, একটা পুরো কমপ্লিট একটা ওভারভিউ। মানে এটা আমি পুরোপুরি ব্রেকডাউন করতেছি না, বাট কমপ্লিট চোখে একটা আই ভিজুয়াল যে আসলে এই ধরনের প্রোডাক্ট করতে কতদিন লাগতে পারে বা পার ডে কতগুলো প্রোডাকশন হতে পারে এই প্রোডাক্টের। এখন একটা অ্যাজাম্পশন লাইন থাকে যে আমার পার ডে আমি যদি 8 ঘন্টা কাজ করাই, আমার এভারেজে এই ধরনের প্রোডাক্টই আসবে, বাট এখান থেকে ডাবল আসবে না। হতে পারে আমার অপারেটরের পারফরমেন্স বেস করে একটু বেশি আসতো, বাট তার থেকে খুব বেশিটা আসবে না। কি সিম কোয়ালিটি এরিয়াস বাই অপারেশন স্টিচ এন্ড সিম কনস্ট্রাকশন এসপিআই। আমাকে তখন এখন প্রোডাক্টটা আমাকে দেখতে হবে যে প্রোডাক্ট ওই গার্মেন্টস এর কোন পোর্শনে কোন ধরনের সিম দেওয়া আছে, মানে এই যে স্টিচের ফোল্ডিং গুলো কি রকম, যে আমার এই এই সিমের জন্য আমাকে কোন ফোল্ডার ইউজ করতে হবে বা কোন মেশিন আমাকে ইউজ করতে হবে, স্টিচ টাইপ কি, কোন ধরনের স্টিচ দেওয়া হচ্ছে, এবং ফাইনালি এসপিএ যেটা বলা হয়, স্টিচ পার ইঞ্চ। তো বুঝে তোমরা এপারে যারা আছো, এসপি কিভাবে আমরা এই আমাদের মেশিন সেট আপ করবো, মেশিনে প্রত্যেকটা মেশিনে আমাকে পার ইঞ্চি কতগুলো স্টিচ পড়বে এটাকে আমাকে ডিফাইন করতে হবে। কারণ কিছুটা খেয়াল করো, অটোমেটিক মেশিনে যখন স্পেস সেট করা হয় তার মানে আমাকে ওই ধরনের মেশিন আমাকে আগে প্রোডাকশন আগে সোর্স করতে হবে। তুমি দেখো, পয়েন্ট আউট হাউ মেনি অপারেশনস আর ইনভলভ ইন দ্য পার্টিকুলার আইটেম, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইন প্ল্যান করার ফার্স্ট শর্ত হচ্ছে পুরো গার্মেন্টস কে অ্যানালাইজ করতে হয়, যেখানে কতগুলো মেশিন লাগবে এবং কোন কোন মেশিন লাগবে। এখানে ফ্ল্যাট লক কোন 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 জায়গায় আছে, আমার ওভারলক কোথায় কোথায় আছে, প্লেন কোথায় আছে, বা জিগজ্যাগ কোথায় আছে, এগুলো প্রপারলি একটা ব্রেকডাউন করে সিকোয়েন্স করতে হয় যে লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন মেশিন সেট আপ করলে ফাইনালি প্রোডাক্টটা যাবে। মানে অপারেশনের সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সে কিন্তু আমাকে মেশিন সেট আপ করতে হবে। আমি কাট পিস দেওয়ার পরে প্রপারলি অ্যাড হতে হতে ফাইনাল গার্মেন্টসটা এন্ড টেবিল লাস্ট টেবিলে গিয়ে বের হয়। তো দেখো, অ্যাকর্ডিংলি মেক এ ডায়াগ্রাম অফ মেশিন লেআউট। ওভাবে আমাকে আগে একটা ড্রয়িং পেপারের মধ্যে আমাকে আগে স্কেচ করতে হবে যে আমরা সে একটা বক্স বক্স করে একটা মেশিন নাম লিখতে হবে যে এই লেআউটে এই সিকোয়েন্স গুলা লেআউট করলে প্রপারলি প্রোডাক্টটা কোনো বটল নেক ছাড়া, মানে কোনো বাধা ছাড়া স্মুথলি প্রোডাক্টটা ফার্স্ট থেকে লাস্টে পৌঁছাবে। তারপর এই এই ড্রয়িং দেখে বা স্কেচ দেখে কিন্তু পরে অপারেটর বা হয়ে যায় লাইন লাইন প্ল্যান করে এই সুইং লাইনে গিয়ে। দেন পয়েন্ট আউট ক্রিটিক্যাল অপারেশন হয় উই ক্যান এক্সপ্লেইন দ্য বটলনেক ডিউরিং প্রোডাকশন। এটা ইম্পর্টেন্ট। দেখো, আমরা স্মুথনেস যেটা বলতেছিলাম যেটা আসলে অনেক স্মুথ হবে, বাট এটা কিন্তু আমরা থিওরিটিক্যালি বলতেছি, প্র্যাকটিক্যাল এখন আমরা কাজ ধরি নাই। তা আসলে প্র্যাকটিক্যাল কাজ ধরার পর তখন দেখতে হয় আসলে মাঝখানে এমন কোন পজিশন আছে কিনা যেটার কারণে যে আগের এবং পিছনের প্রোডাকশন স্পিডটা এক হচ্ছে না। বুঝাই বলি, মনে করো আমার সামনে অপারেটর যে যে কাজটা করে পিছনে অপারেটর থেকে ইজি কাজ করে। তো সামনের অপারেটর কাজ করতে অনেক কষ্ট পেয়ে তার সময় বেশি লাগতেছে, তার টাইম বেশি লাগাতে পিছনে অপারেটর সে বসে আছে, মানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে না কাদের মধ্যে। আলটিমেটলি কি হয়, একজনের কাজের স্পিড খুবই কম আর পিছনে কাজের স্পিড খুব বেশি, কিন্তু তার যে পরিমাণ কাজটা তার কাছে নাই। এই জন্য দুই এমনটা হয় যে ক্রিটিক্যাল অপারেশন আমাকে ওই মেশিন ডাবল করতে হয়। মানে এজ লাইক দ্যাট, আমাকে এরকম হয় যে আমার লাইনের মধ্যে ডাবল মেশিন আছে, ওই যে কঠিন কাজটা বা টাইম কনজিউমিং কাজটা একা একজন না, দুজনে মিলে করবে। দুজনে মিলে করার পর দুজনে মিলে পিছনে পাস করবে, তাতে কি হচ্ছে আমার টাইম কমে যাচ্ছে এবং কাজটা ইজি হচ্ছে। আবার কিছু কাজ কেমন হয় যে স্টিচ করার পরে সুতা কাটতে হয়, ইয়ার থ্রেডটাকে হ্যান্ড কাটিং করতে হয় স্টিচ দিয়ে, সিজার দিয়ে। সেক্ষেত্রে কি হয়, যে অপারেটর স্টিচ করে তাকে কিন্তু আবার কাটিংটা করতে হচ্ছে। তার মানে দেখো, এই যে ম্যানুয়াল কাজ করতে তাকে দেরি হচ্ছে, তাকে পিছনে পাঁচটা পাস হচ্ছে না। তো ওখানে জায়গায় হেল্পার এর কথা কি হবে, ওই হেল্পারটা কাজ হবে শুধুমাত্র স্টিচটাকে কেটে দেওয়া। তাতে কি হচ্ছে, কাজটা কিন্তু এখান থেকে ফাস্ট হচ্ছে। এই কাজগুলো করতে হয় পরে লাইন প্ল্যান করার পর যখন বটলনেক পাওয়া যায় তখন এটা সলিউশন করতে হয় কোনো এক্সট্রা মেশিন দিয়ে বা কোনো একটা অপারেটরকে তখন হেল্পারকে অ্যাসাইন করে। So considering bottleneck allow extra machines for the operation to keep production flow as you expect বা লাইন ব্যালেন্স, এটা বলা হয়, এটা বলা হয় লাইন ব্যালেন্সিং, যে আমি কোনো কিছু এক্সট্রা প্রোভাইড করে মেশিন হোক বা অপারেটর হোক বা কোনো হেল্পার হোক, এটা কি করলাম ব্যালেন্স করলো, এটা বলা হয় লাইন ব্যালেন্সিং। ক্লাস ওয়ান, ফাইন্ড আউট দ্য ইনপুট অপারেশন আউটপুট অপারেশন অফ দ্য গার্মেন্ট। আমাকে আগে এনশিওর করতে হবে যে আমার ফার্স্ট অপারেশন কোনটা হবে, ফাইনাল তো বোঝাই যায় কমপ্লিট গার্মেন্টস। তো ফার্স্টটা কিন্তু ইনিশিয়ালটা বের করাটা যে কোন পজিশনে আমার বাড়িতে কলারে স্টিচ আছে, কলার, কাফ, নেক, আমার চেস্ট, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, কোন পার্টটা শুরু করলে কাজটা স্মুথলি পিছনে গিয়ে পৌঁছাবে, এটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখো, লাইন স্কেডিউলিং রুল। আমি টিএনএ করার সময় কিছু বলেছিলাম কিনা, হয়তো কারো ক্লাসে বলেছিলাম। দুই ধরনের স্কেডিউলিং হয়, একটা বলে রিভার্স, এটা বলে ফরওয়ার্ড। আমরা যখন যে যেটা আমার শিপমেন্ট ডেট, মনে করো ডিউ ডেট বলা হয় যে আমার ওই ডিউ ডেটে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। এখন কেউ কেউ প্ল্যান করার সময় এই আজকের ডেটে মনে করাটা পাইলো আজকের ডেট থেকে সামনে আগে আগিয়ে গিয়ে, মানে টিএন অনুসারে সামনে
লিড টাইম অনুসারে যোগ করে করে ডিউ ডেটে গিয়ে পৌঁছায়, যে আমরা পুরো একটা ক্যালেন্ডার করে ফেলবো, আমরা এটা এই কাজটা করবো, ফাইনালি আমরা ডিউ ডেটে পৌঁছাবো। আবার রিভার্স কেমন হয়, আগে লেখে ডিউ ডেট, দেখার পরে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে লিড টাইম পিছনে পিছনে এসে বর্তমানে এটা আসে। ঠিক আছে, দুই ধরনের স্কেজুলিং করা যায়। যেটা ফরওয়ার্ড বলা হয় আজকে থেকে আমি সামনের দিকে আগিয়ে ডিউ ডেট কে মিট করবো। রিভার্স কোনটা বললাম, আগে ডিউ ডেট দেন কি লিড টাইম বেস করে করে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন এসে আজকের ডেটে পৌঁছাবো। দুই জায়গাতে লিড টাইম সেম, বাট শুধু কাজের প্রায়োরিটি বেস করে। কারণ কেউ কেউ পছন্দ করে আমি আজকের ডেট দিয়ে শুরু করব, আবার কেউ মনে করে যে আমি ডেট মার্ক করে রাখবো শিপমেন্ট ডেটটা, ওটাই আমার হচ্ছে অ্যালার্মিং ডেট, তার থেকে আমরা এটাকে পিছায় নিয়ে আসবো। দুই ধরনের। দেখো গ্যান্ট চার্ট এটা এক ধরনের টিএনএ করা সিস্টেম। গ্যান্ট চার্টটা এখানে ওই করা হয় যে আমাদের ডেট গুলো, আমাদের মাসের এই খেলো Q1 খেয়াল করো, যে জানুয়ারি 19, ফেব্রুয়ারি 19, মার্চ 19, এগুলা কেউ কেউ ডেতে ভাগ করে বা কেউ কেউ মান্থে ভাগ করে। পুরো এটাকে পুরো ডায়াগ্রামটাকে একটা কাজ, এখন প্ল্যানিং, রিসার্চ, ডিজাইন, এগুলাকে পুরো এলাকাটাকে মানে ওই এরিয়াটাকে ব্লক করা হয়। এটা মানে বোঝায় যে এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাস শুধু প্ল্যানিং চলবে। আবার মেইন টাইম প্ল্যানিং চলাকালীন ফেব্রুয়ারি 19 থেকে মার্চ 19 কি থাকবে আমার এখানে রিসার্চ চলবে। আবার রিসার্চ যখন শেষ করে তখন আমরা এটাকে ডিজাইন শুরু করবো, ডিজাইনের পরে ইমপ্লিমেন্টেশন যাবো, এটাকে ফলো আপে থাকবে। দেখো এখানে 5টা কাজকে কিন্তু পুরো জানুয়ারি থেকে জুলাই 6 মাসের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে বার বারের মাধ্যমে, যে এই পোর্শনটা ব্লক এই কাজের জন্য। এভাবেও টিএনএ করা যায়, আর টিএনএ আবার হাতে লিখেও তারিখ দিয়েও করা যায়। দুইটাই সেম। টিএনএ এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা শুধু কারেক্ট টাইমে কারেক্ট প্রোডাক্টটাকে, কোয়ালিটি প্রোডাক্টটাকে শিপমেন্ট করা, যাতে মাঝখানে কোনো প্রসেস বা কোনো ম্যাটেরিয়াল মিস হয়ে না যায়। ওকে। দেখো দুইটা ম্যাথ করাবো, ছোট দুইটা ম্যাথ প্রোডাকশন প্ল্যানিং এর। দেখো একটা বলা হয় লোড, একটা বলা হয় ক্যাপাসিটি। দেখো লোড কি জিনিস, হাউ মাচ ওয়ার্ক উই আর পুটিং অন এ সেকশন। তার মানে একটা যে কোনো সেকশনে, এটা কাটিং হোক, ফিনিশিং, সুইং হোক, বা আমার কাটিং এর মধ্যে কোনো একটা স্প্রেডিং, লেআউট, কোনো স্মল পজিশন হোক, স্মল সেকশন হোক, ওখানে কি পরিমাণ কাজ আমরা দিচ্ছি বা কি পরিমাণ কাজ আমরা তাকে দিতে চাচ্ছি, অ্যাস ইন কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি বেসে কি দিব। আর ক্যাপাসিটি হচ্ছে হাউ মাচ ওয়ার্ক সেকশন ক্যাপেবল অফ কমপ্লিটিং। এখন আসলে তার কাজ করার ক্ষমতা কতটুকু। সে আমার যে কাটিং আছে, আমার অটো কাটিং এ পার ডে আমার সে 5,000 পিস কাটিং হয়, সেটা আমার ক্যাপাসিটি। এখন আমার লোড হচ্ছে মনে করো 5,500 বা 500 পিস বেশি, তো আমার লোড হচ্ছে এই যে বেশিটা। আর ক্যাপাসিটি কি, ক্যাপাসিটিটা ফিক্সড। নর্মালি লোডটা হয় ভ্যারিয়েবল, আমার কোয়ান্টিটি ফিক্স না, কোনো সময় কম কোনো সময় বেশি, বাট ক্যাপাসিটি কি মোটামুটি ফিক্স। মানে রানিং সিস্টেমে আমার যা আমাদের রিকোয়ারমেন্ট আছে বা আমার যা ফ্যাসিলিটি আছে তার মধ্যে আমার ক্যাপাসিটিটা ফিক্স করা, লোডটা এখানে কম বেশি হচ্ছে। যেমন মনে করো তোমার কাছে ফেব্রিক আছে, মনে করো 100 কেজি আমার ফেব্রিক ডাই করার ক্যাপাসিটি মেশিনে, আমার 105 কেজি। এখন তুমি কি জন্য কি 2 টনের মেশিন নিবা, তা তো না, তুমি ওইটার মধ্যেই কিছু অ্যালাউন্স থাকলে সমস্যায় দিবা। বা যদি অর্ডার হয় ডাবল, তাহলে কিন্তু সেই মেশিনে হবে না। তার মানে লোডটা ডিপেন্ড করবে আমার ক্যাপাসিটি কতটুকু তার উপরে। বলা হয় আইডিয়াল সিচুয়েশন লোড সমান ক্যাপাসিটি, মানে যার যতটুকু ক্যাপাসিটি তাকে সে পরিমাণ লোড দেওয়া উচিত। দেখো লোড সমান ক্যালকুলেট করে খেয়াল করো, লোড বলতে অর্ডার অর কন্ট্রাক্ট সাইজ ইন্টু হচ্ছে ওয়ার্ক কন্টেন্ট। কি বললাম, লোড মানে অর্ডার অর কন্ট্রাক্ট সাইজ, মানে কোয়ান্টিটি কত এবং ওয়ার্ক কন্টেন্ট। দেখো নিচে লেখা আছে অর্ডার সাইজ মানে হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, যে আমরা কি পরিমাণ অর্ডার দিব, মানে কাউন্টিংটা, কোয়ান্টিটি নাম্বারিং, নাম্বার সিস্টেম, নাম্বার ফরম্যাটে। আর ওয়ার্ক কন্টেন্ট মানে হলো এসএমবি অফ এ গার্মেন্ট। এসএমবি মানে কি জানি, এসএমবি জানা আছে, কেউ বলতে পারি না। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, একটা কমপ্লিট গার্মেন্টস করতে আমার কতটুকু টাইম লাগবে, কয় মিনিট সময় লাগবে, তাকে বলা হয় স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা এসএমভি। এটা বের করতে হবে এই প্রোডাক্ট তৈরির জন্য। সে আমার কাটিং বা সুইং মনে করো, সুইং আমার 10টা অপারেশন আছে, আমার কলার জয়েন্ট, কাফ জয়েন্ট, আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, এই সবগুলো টাইমকে সামেশন করে বের করতে হয় স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, মানে পুরো গার্মেন্টস করতে আমার কয় মিনিট সময় লাগবে। সো লোড সমান কি হবে, আমার কত পিস কোয়ান্টিটির কাজ ইনটু প্রতিটা গার্মেন্টের জন্য আমার এসএমবি কত, এটাতে মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার লোড। আর ক্যাপাসিটি কোনটা হবে, দেখো অ্যাকচুয়াল মিনিটস, এটাকে বাংলা আবার লিখতে হয় নাম্বার অফ মেশিন অপারেটরস, মানে কতজন অপারেটর এখানে কাজ করে, ইনটু ওয়ার্কিং মিনিট, সে কতগুলো মিনিট কাজ করে, ঘন্টা কিন্তু না। তাই আমরা 8 ঘন্টা বললাম, এখানে লিখতে হবে 8 × 60, মিনিট করে ফেলতে হবে। ইনটু এফিসিয়েন্সি, মানে কত পার্সেন্ট কর্মদক্ষতা,
100% তো আর না, একটি কত হইতে পারে মানে অ্যাভারেজ। এখানে 20টা লোক কাজ করে, কারো 84, কারো 85, কারো 70, কারো 90, ভেরি করে। সো অ্যাভারেজলি কতটুকু এফিসিয়েন্সি আমার লাইনে আছে কিন্তু হচ্ছে প্রেজেন্ট পার্সেন্টেজ, যে বর্তমানে আজকের দিনে আমার পুরো 20 জনের মধ্যে কতজন আমার প্রেজেন্ট আছে ওয়ার্কার। এই এই চারটা আইটেম মাল্টিপ্লাই করে হচ্ছে ক্যাপাসিটি। কি বললাম, অপারেটর কয়জন, ওয়ার্কিং মিনিট কয় মিনিট কাজ করলো, এফিসিয়েন্সি কত, প্রেজেন্ট পার্সেন্ট, মানে এটা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট হতে পারে। কেউ লেখে যে 94% প্রেজেন্ট, আবার কেউ বলা হয় 6% অ্যাবসেন্ট, কথা একই। ওকে, এই দুইটা সূত্র আমাকে ইউজ করতে হবে এই ম্যাথটা করার জন্য। দেখো এখানে আমার পড়া আছে, আজকে এটুকুই পড়াবো। তা বলা হচ্ছে অপারেটর হচ্ছে 24 জন, ওয়ার্কিং মিনিট দেওয়া আছে 8 ঘন্টা, এটাকে আমরা মিনিট করতে হবে। এফিসিয়েন্সি 69.78%। এখন অ্যাবসেন্টিজম 5%। যদি অ্যাবসেন্টিজম হয় 5, তাহলে প্রেজেন্ট কত হবে? কেউ বলো তো একজন। বলতেছে অ্যাবসেন্টিজম হচ্ছে 5%, প্রেজেন্ট পার্সেন্ট কত হবে? 95%। নর্মাল জিনিস। এসএমবি আছে 20.1, মানে কি 20 মিনিট, ধরো 1 সেকেন্ড এরকম। দেন কন্ট্রাক্ট সাইজ কত বলতেছে? 5,000 পিস। এটা হচ্ছে কি আমার ওই অর্ডার কোয়ান্টিটি, এগুলো দেওয়া আছে। তাহলে লোড কি হবে? হচ্ছে কন্ট্রাক্ট সাইজ ইনটু হচ্ছে ওয়ার্ক কন্টেন্ট। তার মানে কি, এই যে 5,000 দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমার, এই যে অর্ডার কোয়ান্টিটি ইনটু কি হবে এই 20.1, তাহলে কি আসবে? এই যে 1000500, এটা হচ্ছে আমার লোড। ক্যাপাসিটি খেয়াল করো, নাম্বার অফ অপারেটর কত? 24 জন, ওয়ার্কিং মিনিট হচ্ছে 8 × 60, ইন্টু এফিসিয়েন্সি কি হলো, এখানে ছিল পার্সেন্টেজ ছিল না, এখানে 100 দিয়ে ডিভাইড করে দাও, 0.6978। আর এখানে কত? 95%, তার মানে কি 0.95। এক্সামে ডিরেক্ট 95% আসতে পারে, বা লিখে দিবে অ্যাবসেন্টিজম। আমাকে বের করে নিতে হবে প্রেজেন্টটা কত। ওকে, ক্যাপাসিটি আসলে আমার এত। খেয়াল করতে, ক্যাপাসিটি আমার অনেক কম, অনেক বেশি। ওকে, এখানে এটাই বের করতে, বের করতে লোড, লোড কত আর ক্যাপাসিটি কত। এই ম্যাথটা খেয়াল করো এখানে। এখানে বলেছে অপারেটর 52 জন, মেন 8 ঘন্টা বলা আছে, এফিসিয়েন্সি 71%। 71%। আর কি এত নিতাম 5%, then SMB 26.2। এখানে similarly, এখানে সিমিলারলি কি করতে হবে? এই যে লোড সমান বের করে নিতে হবে 40,000 পিস। আচ্ছা, দেখো আমার যে কোশ্চেনের উপরে বলা আছে কেমার্ট প্লেস এন অর্ডার অফ 40,000 পিসেস, কোয়ান্টিটি উপরে দেওয়া আছে। আর তার মানে 40,000 পিস পেয়ে গেলাম কন্ট্রাক্ট সাইজ। আর যে এসএমবিটা কত? 26.2, যেটা এখানে দেওয়া আছে এসএমবিটা। লোড বের করে ফেললাম। আর ক্যাপাসিটি সেই আগের মতোই, ওই 52 জন অপারেটর, 8 × 60 দিতে হবে, 0.7195। এই চলে আসলো, ওটা আসলে ওরা ক্যাপাসিটি। এই ধরনের ম্যাথ আসলে এখানে বের করতে হবে লোড কত আর ক্যাপাসিটি কত। তো দুইটা সূত্র মুছে রাখলে এখানে ডাটাগুলো দিয়ে পসিবল। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকবে। আমরা আগামী নেক্সট ক্লাস আমরা একটাই ক্লাস নিবো, আর একটা ক্লাস আমরা কিছু ম্যাথ করে দেবো, ম্যাথ করে দিবে এগুলা। এটা করার পরে আমাদের ট্যামের কোর্স শেষ। হোপফুলি আমরা এই শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে।